নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের যিনি ওয়ার্ড সেক্রেটারি রয়েছেন, ওয়ার্ড উন্নয়ন সেক্রেটারি রয়েছেন অজিত সরকার মহাশয়। সরাসরি আজ আমাদের সঙ্গে সোনারপুর বার্তায় আমরা তাকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নেব সরাসরি। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। সোনারপুর বার্তাকে আমরা ধন্যবাদ জানাই এরকম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এর আগেও আমরা করেছি। এই ইলেকশনের পরে এরকম মুহূর্তে আপনারা এসেছেন আমাদের বার্তা নিতে, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী 2,58,000 ভোটে জয়লাভ করেছেন, এটা নিয়ে কতটা আনন্দিত? আনন্দিত বটেই, এবং এই আনন্দ আমরা করব এটা আমরা জানতাম। কারণ যাদবপুর এমন একটা কেন্দ্র, তৃণমূল কংগ্রেসের গড় এটা, এবং হয়তো কোথাও কম কোথাও বেশি মার্জিন এসেছে হলেও ভোটের আগে থেকেই আমরা বিজয় মিছিল করব এটা আমরা জানতাম। এবং এমন ভালো একটা প্রার্থী পেয়েছি আমরা। সায়নী ঘোষ মানে পলিটিক্যাল লিডার একজন, যেটা দীর্ঘদিন আমরা পাইনি আমাদের যাদবপুর কেন্দ্রে। যে অভাবটা দীর্ঘদিন এই এলাকার কর্মীদের ছিল, সাধারণ মানুষের ছিল, সেটা কিন্তু এবার পূর্ণতা আসবে, আমরা বদ্ধপরিকর। এবং ওনার যে বার্তা, সেই বার্তা নিয়ে যদি প্রত্যেকটা এলাকায় আমরা চলি, তাহলে মনে হয় সাংগঠনিকটা যেমন ভালো হবে, তেমনি দলের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে। এই যে আপনাদের ওয়ার্ড থেকে 10 নম্বর ওয়ার্ড থেকে যেমনটা প্রত্যাশা ছিল যে 2 থেকে 2,500-এর মতো লিড দেওয়া হবে, সেখানে লিড অনেকটাই কম হয়েছে। আমরা অ্যাকচুয়ালি যখন রিভিউ মিটিং হয়েছিল তখন আমরা নেতৃত্বকে বলেছিলাম আমরা 1500 থেকে 1800 ভোটে লিড দেবো। আমাদের একটা লিখিত নেওয়া হয়েছিল যে কত ভোটে লিড দেবে। আমরা এরকম একটা বলেছিলাম, কেন আমরা একটা অনুমান করে ভেবে বলেছিলাম। আমরা 2 বছর আগে যখন আমাদের কাউন্সিলর হয়, কাউন্সিলর আগে আমি এখানের 1 বছর কোঅর্ডিনেটর ছিলাম, তখন আমফান, করোনা এই মুহূর্তে আমরা ফেস করেছি। তো যাই হোক, সেখান থেকে মানুষের সঙ্গে থেকে কাজ করে, এলাকার সমস্ত কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে এবং ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক। এই অবস্থা আমরা একটা আশা ছিল যে এটা হবে, এবং এটাও আমাদের পরবর্তী সময় মনে হয়েছিল যে যেহেতু লোকসভা ভোটে একটু এরকম হয় রেজাল্ট, তবে আমরা সত্যি আশানুরূপ ফল করতে পারিনি। আমরা এর জন্য পর্যালোচনা শুরু করেছি। ইতিমধ্যে 2টো বুথে আমরা বসেছি, সমস্ত মানুষজনদের নিয়ে। বুথ কর্মীরা তো আছেই, বুথের মানুষজনদের নিয়েও আমরা বসে তাদের সঙ্গে শোনা বোঝা, তাদের কোথায় ঘাটতি আছে, আমাদের সম্পর্কে তাদের কি জানার, কি বোঝার, কোথায় ঘাটতি আছে, এগুলো। তারা কিন্তু আমাদের দিকে আঙুল না তুললেও পরিষেবার দিকে তুলছে না। যেমনটা আপনার ওয়ার্ডেরই মানুষজন, তাদের একটা অভিযোগ আছে কি তারা কাউন্সিলরকে নির্বাচন করেছেন কিন্তু কাজের ক্ষেত্রে কাউন্সিলরকে কাছে পাচ্ছেন না, কাউন্সিলরের সেক্রেটারি হিসাবে আপনি সামনে এসে যাচ্ছেন। একদম আমাদের ওয়ার্ডের, আমি আপনাকে বলি, আপনাকে যদি কেউ এই ধরনের অভিযোগ করে থাকে, বিজেপি সিপিএমও করবে না। আমাদের দলের 3-4 জন লোক আছে যারা তাদের কাজটাই হচ্ছে দল বিরোধী কাজ করা। আপাতত তাদের সাইড করে রেখে দিয়েছি আমরা। স্পষ্ট বলছি, শুনুন, আমাদের 10 নম্বর ওয়ার্ডে 3-4 জন লোক আছে যারা দল বিরোধী কাজ আজ থেকে নয় 10 বছর ধরে করছে। নামটা বলতে পারছি না, আপনারা খুঁজতে পাবেন। আপনাদের যারা বলেছে ওই ধরনের লোক। আপনি সাধারণ মানুষের কাছে বার্তা নেবেন। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমার ভোটের আগে আমার স্পাইনাল কর্ডে একটা অপারেশন ছিল। সেই অপারেশনে আমি অফিস কিন্তু উপরে করেছিলাম আমার বেডরুমে, যাতে করে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। এবং সেখানে আমি 1.5 মাস অসুস্থ ছিলাম। 4 মণ শুধু ফল হয়েছে, এলাকার মানুষ দেখতে এসেছে। তারপরেও আমরা ভেবেছিলাম যে রেজাল্টটা ভালো হবে, কারণ মানুষের সঙ্গে আমাদের ওতপ্রোত, মানুষের সঙ্গে কাজ করা এটা আমাদের কাজ। সকাল 5টায় বেরোই, দুপুরবেলা খাওয়া দাওয়া করি, অফিস সারি, আবার বিকালবেলা আমরা অফিসে বসি। আমাদের প্রতিদিন সন্ধেবেলা কাতারে লোক আমাদের অফিসে বসে, লোকজন আসে পরিষেবার জন্য, বিভিন্ন ওয়ার্ড থেকেও আসে। এটা একদম ঠিক, কিন্তু আমরা কাউকে ফেরানোর চেষ্টা করি না। মানুষের পরিষেবা নিয়ে কোথাও ঘাটতি নেই, 100% শিওর। এটা আমরা বলতে পারি জোর গলায় আমাদের ব্যাপারটা। কিন্তু যারা আপনাকে এই পরিষেবার কথা বলেছে তাদের বোধহয় রাজনৈতিক অভিজ্ঞতা নেই। কাউন্সিলর ড্রেন পরিষ্কার করতে যায় না, ড্রেন পরিষ্কার করতে যায় তার কোনো প্রতিনিধি। কাউন্সিলর কখনো রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে টেম্পারেচার মাপে না, যায় তার প্রতিনিধি, তার বুথ কমিটি, তার ওয়ার্ড কমিটির লোকজন। কাউন্সিলর সবসময় সেখানে যায়, কাউন্সিলরকে সবসময় পায়। এই এমন একটা কাউন্সিলর যার সই করা কোনো সার্টিফিকেট থাকে না, যিনি পরিষেবা নিতে আসবেন তার সামনেই সই হয়।
এটা বোধহয় অভিজ্ঞতা নেই তাদের। যদি আমাদের ওয়ার্ড থেকে কেউ বলে থাকে 3-4 জন আছে তারা সারা জীবনই দলের বিরুদ্ধে কাজ করে, অথচ তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে চলে সারা বছর। আমরা আপাতত তাদের রেস্টে থাকতে বলেছি, আগে তাদের পরিবর্তন হোক, দলের প্রতি আসক্তি হোক, তারপর তাদের নিয়ে কাজ করা যাবে। আদারওয়াইজ বুথ হয়তো আমরা কাল একটা মিটিং ডেকেছিলাম, 140 জন বুথকর্মী এসছে, বলে 140 জন বুথকর্মী, তাহলে আপনি ভোটে এত রেজাল্ট খারাপ কেন? দেখুন, মানুষ তো ভোট দেবে। আপনারই দলের লোকজন বলছে। আপনি যেটা বলছেন আমার তো ওই কথার ভিত্তিতে মনে হলো আমার দল ছাড়া বাইরের লোক কেউ বলবে না। আমরা শুধু সাধারণ মানুষ 100% বলতে পারে না, আমি একদম 100% শিওর। আপনি অন রেকর্ড যদি আমাকে কাউকে দেখাতে পারেন, আমরা এই পথটা ছেড়ে দেবো, পথটা রাখবো না। এই জায়গা তৈরি করেছি তো আমরা, তো এটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। 43 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে থেকে মানুষের পরিষেবা দিয়েছি। মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে মানুষ একটা রাস্তা করতে গেলে আমরা সেই পাড়ায় 3টে মিটিং করি। সিপিএম, বিজেপি, তৃণমূল কে আছে আমি দেখি না। কাউন্সিলর যাচ্ছে মানে কাউন্সিলর সভা, কাউন্সিলরকে কে ভোট দিয়েছে সেটা দেখি না। কাউন্সিলর এই অঞ্চলের কাউন্সিলর। আমরা কোনো পরিষেবার ক্ষেত্রে কেউ যদি একটা সার্টিফিকেট নিতে আসে, ওয়ারিশন নিতে আসে, আমরা কখনো সিপিএম তৃণমূল ভোট বাঁচি না। আমি জানি আমার এলাকার মানুষ, তাই আমরা এইগুলো দিই, এবং আমরা সবসময় কাউন্সিলরকে সঙ্গে নিয়েই পরিষেবা দিই। আমি না থাকলেও কাউন্সিলরকে আমাদের কোনো কর্মী নিয়ে হাজির করে। কোথাও একটা রাস্তা হলো সেখানে কাউন্সিলর চলে যাচ্ছে, আমরা না থাকলেও। আবার আমরা থাকলেও আমরা যাচ্ছি। যিনি বলেছেন বা এই বার্তা যারা দিচ্ছেন একদম ফালতু, মিথ্যাবাদী। আবার আপনাকে একটা এক্সাম্পল দিই, করোনার সময় পৌরসভার কোঅর্ডিনেটর আমরা তখন আমাদের দায়িত্ব দেওয়া হলো, বিভিন্ন প্রকল্প সরকার চালু করলো, আমরা প্রকল্পগুলো আমাদের অফিসে বসে দিতে লাগলাম। প্রচুর ভিড়। আমাদের ওয়ার্ডটা ছিল সিপিএম ওয়ার্ড, ভয়ঙ্কর ওয়ার্ড। দাসপুর সোনারপুরের সব থেকে ভয়ঙ্কর ওয়ার্ড এইটা, দলবাজি তোলাবাজি সব দিক দিয়ে ফার্স্ট। সেখান থেকে আমরা কিন্তু সেই মুড চেঞ্জ করেছি। একটা পয়সা তোলাবাজি করা যাবে না, পুকুর ভরাট করা যাবে। এখানে একটা অভিযোগ আসছে যে এই বাজারে একটা নতুন যে মাছের বাজার হয়েছে সেটারই একটা লভ্যাংশ আগে আইএনটিটিউসির কাছে যেত, সেটা এখন সরাসরি আপনার কাছে আসছে, এরকমও মানুষ। একদম 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 আইএনটিটিউসি বলে কিছু মাছ বাজারে নেই। কে আইএনটিটিউসি? কে? তারা কারা? এসেছিল তো তোলাবাজি করতে। প্রচুর তোলাবাজি চলে গেছে, বন্ধ করে দিয়েছি আমরা সেটা। আমি তো আপনার মিডিয়ার সামনে বলছি, প্রচুর দোকান বসিয়ে গেছে। যেরকম আপনি দেখছেন আইএনটিটিউসি কথা বললেন না, যেখানে 10টা অটো থাকে সেখানে 100 অটো বসিয়েছে। কারা এরা? আজকে তার ভোগান্তি হচ্ছে এই এলাকার মানুষের। সেই অটো যে যেমনটা আপনি বললেন যে 100টার জায়গায় 120টা 150টা হয়ে যাচ্ছে, ফলে এই পথ চলতি মানুষদের সংঘর্ষ হচ্ছে। আমাদের অভিযোগ এটা নিয়ে, যারা করেছে তারা বলছে এই কথা। কিন্তু এই যে আইএনটিটিউসির নাম করছে কারা? মাছ বাজারটা একটা প্রাইভেট বাজার, আমাদের একটা চুক্তিবদ্ধ আছে, আমরাই করেছিলাম ওটা। আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে এই তোলাবাজি কারবার করা হয়েছে, এবং যারা যারা করেছে সব লিপিবদ্ধ আছে আমাদের কাছে। আইএনটিটিউসির কোনো ওখানে অস্তিত্ব নেই, আইএনটিটিউসি বলে কিছু ছিল না। ওটা একটা প্রাইভেট বাজার, উনি লিজ দিয়েছিলেন আমাদেরকে, লিজের এগ্রিমেন্ট রয়েছে আমাদের কাছে। এবং তৎকালীন সভাপতি, তৎকালীন বিধায়ক জীবন মুখোপাধ্যায় এবং রঞ্জিত রায় দুজনের সই আছে। দুজনের অফিসে বসে আমাদের রেখে সেই চুক্তিপত্র হয়েছিল। সেই চুক্তিপত্র অনুযায়ী আমাদের বাজারটা চলে। ওখানে একটা সিস্টেম ছিল যে বাজারে যে দানটা উঠবে সেই দানের একটা অংশ আমাদের দলীয় কার্যালয়ে যাবে 10 নম্বর ওয়ার্ড পার্টি পরিচালনার জন্যে, যেহেতু 10 নম্বর ওয়ার্ডে এটা, আর বাকিটা মালিকটা নিয়ে চলে যাবে। কিন্তু বাজারের পুরো দেখভালের দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন, লেবার, ডেকোরেশন, টোটালটাই আমরা, ও মালিক কোনো বেয়ার করবে না, আমাদের এই ওয়ার্ড থেকে বেয়ার করা হবে। এইভাবে চুক্তিবদ্ধ আছে, ওখানে কোনো আইএনটিটিউসি ব্যাপার নেই। তো এসব ফার্স্ট ঘটনা ঘটানো এই যে বাজারেরই একটা অংশ বলে যেতে পারে একেবারে রাস্তার উপরে চলে আসছে, মানে নিত্যযাত্রী যারা রয়েছে তাদেরই অভিযোগ যে তারা স্টেশনে পৌঁছাতে তাদের দেরি হয়ে যাচ্ছে। তো এটা কোথাকার, মানে কার গাফিলতি? একদম একদম। দেখুন, আমি একটা বলি, এটা না দীর্ঘদিন থেকে হয়ে আসছে, দীর্ঘদিন, আজকে নয়। আমরা করোনার সময় তুলেছিলাম, অনেকটা ফাঁকা হয়ে গেছে, আবার রাস্তাঘাটটা আসছে। এবার যেহেতু ওই যে আইএনটিটিউসি বললেন না, এটা আইএনটিটিউসি, এটা তো পরিকাঠামো তৈরি করে গেছে একদম। আপনি যদি বাজারটাকে একটা প্রাইভেট বাজারকে আইএনটিটিউসি করেন, তাহলে আইএনটিটিউসিকে আইএনটিটিউসি বলছে টাকা। এটাই তো আমাদের প্রশ্ন। দেখুন, যে বলবে তার ঘাড়ে দাপটা চলে। আমি বাজার, একটা প্রাইভেট বাজার, একটা মালিকানার বাজার, সেই বাজারটাকে বলছে আইএনটিটিউসি, আর আইএনটিটিউসি যেটাতে থাকার কথা সেটাকে বলছে আমাদের দায়িত্ব। এটা হয় আইএনটিটিউসি ঢুকতে দিয়েছে আমাদের ওখানে। আইএনটিটিউসি নিজস্ব কতগুলো লোক বসিয়ে তারা ইচ্ছাধীন দোকান বাড়াচ্ছে, ইচ্ছাধীন তুলছে। আমরা বরং গিয়ে
হুট্টালাকা করে খানিকটা তুলেছে, আমরা আচ্ছা, বরং এই যে বাজারগুলো রাস্তার উপর চলে আসছে, তো এটা তো আপনাদের ওয়ার্ডের মধ্যে কিছুটা একদম, রয়েছে, তো একদম। আপনারা সেটাকে নিয়ে কি পরিকল্পনা আমরা করেছেন? আমরা আগামী দিন একেবারে চিন্তা ভাবনা নিয়েছি। আমরা এমএলএর সঙ্গেও কথা বলেছি, এটা এমএলএ আমাদের যথেষ্ট সহযোগিতা করবেন বলেছেন। উনি বলেছেন যে আমাদের কয়েকদিনের মধ্যে, এখন রিভিউ মিটিংগুলো সব হচ্ছে, পর্যালোচনা বৈঠকগুলো, এটা হলে গেলে আগামী মাসে জুলাই মাস এটা নিয়ে আমাদের বসা হবে। যেহেতু 10, 11, 12 তিনটে ওয়ার্ডের এটা বাজার, তিনটে কাউন্সিলরকে এবং প্রতিনিধিদের, ওয়ার্ড কমিটির সদস্য এরা থাকবে, বসে আলোচনা করে বাজার কিন্তু রাস্তা পরিষ্কার হবে। এবং আমরা পৌরসভাদের প্রপোজাল দিয়েছি যে যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে সেখানে আমরা একটা ফুটপাথ তৈরি করে বেরিয়ে আসবো। এই পর্যন্ত একটা প্রপোজাল আমরা দিয়েছি, কৃষ্ণদাও দিয়েছে। আমরা প্রপোজাল দিয়েছি, এটা আমরা সার্কুলার করিনি, এটা পৌরসভা জানে। একটা ফুটপাথ যাতে করে হয়, তাহলে ফুটপাথটা হলে আর ওই ফুটপাথের দোকানগুলো থাকবে না, ফুটপাথের উপরে থাকবে মানুষ যাতায়াতের জায়গা, তলায় থাকবে গাড়ি রাখার জায়গা, গাড়ি যাওয়ার জায়গা, তখন আর থাকবে না। এই চিন্তাভাবনা আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আর কিন্তু একটা অভিযোগ উঠছে, বাজারের যে একদম দেবনাথ জুয়েলার্স রয়েছে তারই 3 তলায় একটা বেআইনি নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানে আপনার নাম উঠে আসছে। আমি আপনাকে বলি দেবনাথ জুয়েলার্স থেকে যারা টাকা খেতে না, নাম বলতে পারছি না মিডিয়ার সামনে, তারা আজকে ওই দেবনাথ জুয়েলার্সের জন্য গর্তে ঢুকে গেছে। আমরা বাধা দিয়েছিলাম, বন্ধ রেখেছি আমরা। ওই পৌরসভার অনুমোদন ছাড়াই হচ্ছে। অনুমোদন ছাড়া যারা করেছে, আমাদের তো প্রতিরোধ করতে জনগত ঝামেলা হয়েছে বিরাট। আমরা তো ওই প্রতিরোধ করতে গিয়ে আমাদের ছেলেদেরকে তাড়িয়ে দেওয়া হলো ওখান থেকে, করে রাতারাতি করে নিল। এবং রাতারাতি শুধু করেনি, ওই জায়গাটা এই আমরা মানে কাউন্সিলর হয়ে আসার পর ওই বিল্ডিং বন্ধ করলাম, ওই বিল্ডিং ভাঙালাম, আপনি গিয়ে দেখবেন। ওরা করেছে, আমরা ভাঙিয়েছি। অজিত সরকার এটা করে না, ও কাজ নয়, অজিত সরকার অত অভাব পড়েনি। অজিত সরকার দল করতেছে, দলটাই করে, অজিত সরকার দলটাই করে। যারা এগুলো বলছে তারা অন্ধকারে লুকিয়ে থাকা মানুষ, সামনে আসার ক্ষমতা নেই তাদের, কিন্তু এই যে তাদের দলের কোনো ভূমিকাই নেই তাদের উদ্দেশ্য ছিল এরকম অবৈধ বিল্ডিং করে কারবার করা। আমরা বন্ধ করেছি। একাধিক মানে লাইসেন্স ছাড়া মদের দোকান, মদের কারবারি চলছে অন্য দোকানের আড়ালে, সেখানেও অভিযোগ। দেখুন, এটা বলি আপনাকে, এই ব্যাপারগুলো আমরা মদের থেকে কোথাও পয়সা তুলতে যাই না, আর মদের কারবার নিয়ে আমরা থাকি না। মানুষ ভোট দিয়েছে আমাদের পরিষেবার জন্য, এলাকার মানুষ ভোট দিয়েছে, মদের দোকান ভোট দিতে যায়নি। এলাকার মানুষের পরিষেবাই আমাদের 24 ঘন্টা কাজ। এই যারা এই প্রশ্নগুলো তুলছে আপনাদের কাছে বা এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে, তাদের কাজটা ছিল ওইটাই। তারা এলাকার মানুষের ভোট কিছু বুঝতো না। বাজার হচ্ছে আমাদের খনি, বাজার থেকে পয়সা তোলো, ইত্যাদি ইত্যাদি। তারা কি দলেরই লোক? আমি তো মনে করি দলের লোক না। দলের লোক থাকলে দলের নির্দেশিকা আছে যে এই কাজ করো, পরিষেবা বাদ দিয়ে রেখে। তৎকালীন কাউন্সিলর ছিল একজন, ওই বন্দনা মণ্ডল, সে তো সর্বনাশ করে গেছে। আগে বিগত কয়েক বছর আমাদের ওয়ার্ডটা, সত্যি কথা আপনাকে বলি, বিগত কয়েক বছর আমাদের ওয়ার্ডে সিপিএম শাসিত ছিল। অন্যান্য ওয়ার্ড ছিল, আমাদের বোর্ডও তৃণমূলের ছিল, কিন্তু এখান থেকে সিপিএমকে নাড়ানো যায় না। মানুষ চিন্তা ভাবনা করে একবার ভোট দিল, 237 ভোটে ও জিতল। আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। তখন আইনটিটিসি বিসিএসের দাদা নেতা এখানে ঢুকতো না, এখানে আমরা দেখিনি। তাহলে সিপিএমের তাণ্ডবে তারা গর্তে ঢুকেছিল। হঠাৎ করে 237 ভোটে জেতার পরে সে কাউন্সিলর গেল বিগড়ে, দলের কথা শোনে না, কিচ্ছু না, মানুষের কথা শোনে না। আমরাও অতিষ্ঠ হয়ে গেলাম। নেতৃত্বকে বহুবার জানিয়েছি, নেতৃত্বও ফেল। জীবনবাবুকে তো একবার টেবিল চাপে অপমান করলো ওপেন মিটিংয়ের ভিতর, অ্যাজ এ বিধায়ক। যাই হোক, এটা হওয়ার পরে কেউ আর ওর সঙ্গে কথা বলতো না। যখন 2020 মে মাসের 20 তারিখে ওর মেয়াদ শেষ হলো, আমফানি হলো, আগের কাউন্সিলর, তারপর একটা বোর্ড সিদ্ধান্ত নিল ওকে আর রাখা যাবে না, কোঅর্ডিনেটর করতে হবে, আমাদের কোঅর্ডিনেটর করবে। পরিষেবা দিচ্ছে বাড়ি থেকে। এই দুষ্কৃতীরা, এদের দুষ্কৃতি বলা তারা কী বলবে, যারা দলের বিরুদ্ধে কথা বলছে এখনও, দল এইরকম সচ্ছল অবস্থায়, এরা এখনও বলছে যে অজিত ওই মদের থেকে, আপনি জেনে দেখবেন তো, মদের ঠেকের কাছ থেকে জীবনে দর্শন পর্যন্ত করি না, কোথায় আছে তাও জানি না। আমরা খবর নিই না, এটা প্রয়োজন নেই আমাদের এসব কাজ, সময় পাই না, যাবো করে। মানুষের পরিষেবা নিয়ে ব্যস্ত। সরকার এত প্রকল্প দিয়েছে, কাজ করে উঠতে পারছে। এই যে এত প্রকল্প আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বলা যায়, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে ভোটে এরকম। আমি একটা কথা বলি ম্যাডাম, এটা না একটা মানে কি বলবো, পোলারাইজেশন হয়েছে বলতে দেখবেন একটু জিনিস আমার বলা ঠিক নয়, একটু মুসলিম অধ্যুষিত এলাকাতে ঢেলে দিয়েছে। এবার বিজেপির যে ব্যাপক অপপ্রচার দীর্ঘদিন ধরে,
বিজেপি মানে যেভাবে হিন্দুত্ববাদ নিয়ে ব্যাপক অপপ্রচার, সেই অপপ্রচারটা কিছু কিছু কট্টর হিন্দু একটা পার্সেন্টেজ তারা কিন্তু মাথায় নিয়ে ফেলেছে। সেই জায়গাটা মনে হয়, আমার যেটা ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এটা হতে পারে, এটা হতে পারে। আরেকটা হতে পারে, মানুষ অনেক সময় দেখবেন আমরা আমাদের এর আগের যে ইলেকশনটা ছিল 19 সালে, তখনও আমাদের এখানে 372 ভোটের হার ছিল ইলেকশানে, এবং এখানে অনেক ওয়ার্ডও হেরেছে, অনেক ওয়ার্ড 200 ভোটে লিড দিয়েছে লোকসভাতে, কিন্তু বিধানসভাতে আবার পরিপূর্ণতা পেয়েছে। যাক, এরকম একটা জিনিসও হতে পারে। আমরা মানুষের কাছে গেছি কয়েকটা পাড়ায়, এবং আমরা মানুষ একটু খুব দুঃখী ছিলাম, তারপর দেখলাম কাজ তো করতে হবে, মানুষকে বসলাম, মানুষ কিন্তু আমাদের বুঝতে দিচ্ছে না, বলে আমরা বুঝতে পারছি যে মানুষ একটু করেছে না, কিন্তু আমাদের আমরা ডিফল্টটা কোথায়, আমাদের দোষটা কোথায়, আমাদের কোথায় অভাব আছে, আমরা কি করলে আরও আপনাদের পূর্ণতা আনতে পারবো। আমরা একটা ভোটের জন্য আপনাদের কাছে এইসবগুলো করি, তাহলে এখানে কি, যেখানে কোনো ধরুন আমাদের স্লিপ নিয়ে বিজেপিতে ভোট দিয়েছে, কোনো বুথ নেই, এজেন্ট নেই, ফ্ল্যাগ নেই, ফেস্টুন নেই, প্রচার নেই, তো পড়েছে। এটা একটা তাজ্জব ব্যাপার হয়ে গেছে। এটা আমাদের কাছেও, আমরা অলরেডি পর্যালোচনা শুরু করেছি, সার্বিকভাবে পর্যালোচনা করার পরে নিটটা পাবো আমরা। কিন্তু দাদা, এই যে কাজ করার ক্ষেত্রে যেমনটা মানে আপনাদেরই দলের কিছু কর্মী বলছেন কি যে মানে কিছু ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে, সংগঠনের যে কোনো কাজের ক্ষেত্রে 2-3 জনকে নিয়েই কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে দলের আরও যারা কর্মীরা রয়েছেন তারা এমনটা ক্ষোভ প্রকাশ করছেন যে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না বা তাদেরকে ডাকা হচ্ছে না। তো এটা কি বলবে? একটা কথা বলি শুনুন, এই যারা বলছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বুধ হয় যে 10 জন করে করবে, তাদের টোটাল ওই পোর্টালে ঢোকানো আছে, এবং প্রত্যেকটা মিটিংয়ে তাদেরকে পাঠানো হয়, প্রত্যেকটা মিটিং। গতকাল একটা মিটিং হয়েছে 2 ঘন্টা নোটিশে, 120 জনের মিটিং হলো এখানে আমাদের এই ওয়ার্ডে। আজ থেকে নয়, বন্দনা মণ্ডল থাকাকালীন একমাত্র এই ওয়ার্ডের মিটিং সাকসেস হতো অজিত সরকার ডাকলে, এবং সারা বুথ ব্যাপী একমাত্র লোকের মিটিং আমরাই করতাম। আমরা এত প্রেশারে রেখেছিল, আমাদেরকে এত প্রেশারে রেখেছিল, তবু আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়িনি ওয়ার্ড থেকে। আমরা কোনো নেতা হতে চাই না, টাউন কমিটি দখল করতে চাই না, টাউনের সভাপতি হতে চাই না, আমাদের কোনো কিছু দরকার নেই। নিজের ওয়ার্ডটা পরিপূর্ণতা আনা, মানুষের সংস্পর্শে যাওয়া, মানুষের আশীর্বাদ পাওয়া। আমরা যখন রাস্তা, আমি একটা এক্সাম্পল দিই, এটা বলা উচিত নয়, আমি যখন বাজার থেকে বেরোই না, বা বাড়ি আসি, বাড়ি থেকে বাজারে আসি, আর বাজার থেকে ব্যাক করে যেতে আমার 3 ঘন্টা সময় লাগে, আমার সঙ্গে কেউ থাকে না। কেন বলুন তো? এত মানুষের ডাকাডুকি, আমাকে তাদের সঙ্গে কথা বলতে হয়, মানুষের বুঝতে হয় তাদের সমস্যা, তাদের জানা, তাদের অজানা তথ্য দেয়া, এগুলো করতে করতে এটাই আমাদের কাছে আশীর্বাদ। এই যে মানুষ ডেকে কথা বলছে, এটা আমাদের আশীর্বাদ। মানুষের তারা আর কি ক্ষোভ প্রকাশ করছেন, তাদের ক্ষোভটা এখানেই যে আপনি যাদেরকে নিয়ে সংগঠনের কাজে যাচ্ছেন, সেই 2-3 জন তারা নবাগত রাজনীতিতে, অথচ তাদেরকে নিয়ে যাচ্ছেন। তো যারা করছে তারা রাজনীতি কোনোদিন করেনি, যারা করছে এই অভিযোগটা তারা রাজনীতি করেনি। আমার সঙ্গে যারা আছে না, প্রত্যেকে ছাত্র পরিষদ থেকে, যুব থেকে উঠে যাওয়া ছেলে, এবং 2-3 জন নয়, সব থেকে আমাদের ওয়ার্ডের সব থেকে কর্মী কম ছিল, কর্মী বেশি হয়েছে এখন, এবং সংঘবদ্ধ কর্মী, ওয়ার্ড ভিত্তিক। আপনি এখানে বসে থাকবেন, আমি এখন নোটিশ দেবো 9টার সময় মিটিং, এখানে দেখবেন হল ভর্তি হয়ে যাবে। এবার যারা বলছে তাদের কাজটাই হচ্ছে অন্য, দল করা না, দলের সংজ্ঞাই জানে না তারা যদি দলটা কি, দল করতে হবে কিভাবে এটা জানতো, তাহলে এই কথা বলতো না। এবং আমাদের ওয়ার্ডে এখনও আপনাকে বলছি, 4টে লোক ছাড়া বাকি করে, আর সেই 4টে লোক সারা জীবনই, আমরা রয়েছি বলে কথা না, আগামী দিন যারা আসবে তাদেরও বিরোধিতা করবে, আগামী দিন যারা আসবে তাদেরও বিরোধিতা করবে। এদের কাজটা হচ্ছে বিরোধিতা। ওদের ডেকে এনে সামনের চেয়ারটায় বসাতে হবে আর ছেড়ে দিতে হবে, আর বাইরে গিয়ে আপনার নামে সমালোচনা করবে, এটাই হচ্ছে তাদের কাজ। কোথাও গিয়ে কি সামনে আসতে পারছে না বলে ক্ষোভ প্রকাশ করছে? সামনে আসবে কি করে? যোগ্যতার কাছে আসবে তো, তাদের যোগ্যতাটা কোথায় সামনে আসার? আমাকে যে আজকে এখানে কোঅর্ডিনেটর করা হয়েছিল, আমাকে যে নিশ্চিত আমাকে যখন কোঅর্ডিনেটর করা হয়েছে না, তখন সোনারপুরে বিশৃঙ্খলা অবস্থা। শুনে রাখুন, জীবনবাবু পেরে উঠছে না, জীবনবাবু অ্যাজ এ MLA তাকে ভ্রুক্ষেপই করছে না, মারপিট দাঙ্গা, আমরা মার খেয়েছি, উচ্ছৃঙ্খলতা, প্রতিদিন মারপিট, দখলের রাজনীতি চলছে একটা শ্রেণীর মানুষের। কোথায় মানুষের পরিষেবা, কোথায় মানুষের ইউনিটি? কিন্তু মিথ্যা কথা বলবো না, সেই সময় আজকের আমি একটা আপনাদের পেপারে দেখছিলাম, আপনাদের এতে, যে জীবনবাবু বলেছে নতুন লোকদের দিয়ে ভোট পড়াচ্ছিল না, ভুল হয়েছে। দেখুন, আমি প্রথমেই বলি, জীবনবাবুর অবদান আমার পেছনে অনেক। আমার এই রাজনীতিতে আসা
আমাদের এর পেছনে আমি অস্বীকার করব না, ওনার অবদান ফার্স্ট টাইম ব্যাপক। টিকিট পাওয়ার ক্ষেত্রে যেমন এমএলএ লাভলি মিত্র অপরিসীম অবদান, ভুলতে পারবো না, তেমনি জীবনবাবু আমার রাজনৈতিক উত্থানের মূল কারণ, এটা অস্বীকার করব না। জীবনবাবুর সঙ্গে যাওয়া ঘোরা, বয়স্ক মানুষ, তার সঙ্গে আমি থাকতাম, আমার কোনো যুক্তি দেওয়ার কাজ ছিল না, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে ছিলাম, কিন্তু তার সঙ্গে থাকা ঘোরার জন্যই আমাকে মার খেতে হলো। আমার 4 চাকা গাড়ি পুরো ভেঙে চৌচির করে দিল, বাড়ির থেকে তুলে নিয়ে চলে গেল। এই ছিল তখনকার রাজনীতি। লাভলি ম্যাডামকে নমস্কার করি একটা কারণে, যে স্বাধীনতা এনেছেন সোনারপুরে, নাহলে সোনারপুরের রাজনীতি কি অবস্থা হতো, দল টেক আপ করতে পারতো না, কার্পোচারি মতো হতো। সোনারপুরের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এনেছে লাভলি ম্যাডাম। কিন্তু 10 নম্বর ওয়ার্ডেরই বাজার সংলগ্ন কিছু পুকুর রয়েছে এবং নোয়াপাড়ার যে স্মৃতি সংঘেরও যে ক্লাব সংলগ্ন একটি পুকুর, সেটাই মানুষের অভিযোগ যে ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে, না, না। সেখানেও আপনার নামেই অভিযোগ আমি আছে। আপনাকে বলি, একটা উদাহরণ আপনাকে দিই। এই যারা অভিযোগ করছে, এই পার্টি অফিস থেকে একটু দূরে গিয়ে একটা পুকুর ভরাট করে, তখন জীবনবাবু এমএলএ, আমি তার প্রতিবাদ করি। প্রতিবাদ করলে ওরা পুরো সংঘবদ্ধভাবে, কি পরিকল্পনা দেখুন, এমএলএর কাছে চলে গেল, এমএলএর কাছে গিয়ে বললো অজিত পুকুর ভরাট করছে। আমি তার প্রমাণ দেখালাম, এমএলএ দূর করে দিল বাড়ি থেকে, এই জীবনবাবু দূর করে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর পুরো ব্যাপারটা চেপে গেল। আমরা তারপরে দেখলাম যারা টাকা খাচ্ছে, যারা টাকা খেয়ে পুকুর ভরাট করছে, তারাই দেখতে পাচ্ছে এই অপপ্রচারটা আঙুলটা তুলছে আমাদের দিকে। আমরা এটা তো কিছু বন্ধ করতে পারিনি তো তখন, কিন্তু আমরা যখন ইলেকশানে জিতে এলাম, ওয়ার্ডে ঢুকতে দিই না তাদের, এটা আপনাকে বললাম, ওয়ার্ডে ঢুকতে দেবো না। কিন্তু এই যে পুকুর ভরাট, কোনো পুকুর ভরাট হচ্ছে না। আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আপনাকে একটা পুকুর ভরাট যদি দেখান। আমার মূল উদ্দেশ্য ছিল এই ওয়ার্ডে আসার পরে তোলাবাজি বন্ধ করা, আর পুকুর ভরাট বন্ধ করা, মানুষের সঙ্গে সদ্ব্যবহার চলা। যারা থাকতে পারবেন তারা আমাদের সঙ্গে আসতে পারেন, যারা থাকতে পারবেন না কেটে পড়ুন। 5টা লোক নিয়ে চলা ভালো, যে 5টা লোককে মানুষ মেনে নেবে। আর 10টা লোক নিয়ে নেবো, ওই বাকি বজ্র পদার্থ খানিকটা নিয়ে ওয়ার্ডে আমরা জায়গা করতে পারবো না। যাদের কথা বলছেন, অভিযোগ করছে আমাদের ওয়ার্ডের লোক, তারা 4-5 জন, তার বাড়ির লোক ভোট দেয় কিনা সন্দেহ মানে আমার। সব অভিযোগ সেই 4-5 জন। একদম 4-5 জন, এরা ওখানে ওই সোনারপুর মোড়ে বসে ওইসব করে। শুনুন, সোনারপুর মোড়ে ওইটা জায়গা, আমাদের কাছে রিপোর্ট আসো। আগামী দিন আমরা ইতিমধ্যে 2টো মিটিং আমাদের এমপির সঙ্গে করেছি, নতুন এমপির সঙ্গে। আগামী দিন যদি উনি আসেন, তাহলে তো এই যারা বক্তব্য রাখছে আদৌ দল করতে পারবে কিনা আমার সন্দেহ। আমার বলা উচিত না, তো বলছে, কেন মোটিভ পাল্টাতে হবে, তাহলে দল করতে পারবে, দলের হয়ে কাজ করতে হবে। আপনার ওয়ার্ডেরই মানুষের একটা জিজ্ঞাসা আছে, আপনার ওয়াইফ কাউন্সিলর টুম্পা সরকার এবং আপনিও দলের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে আপনারা যুক্ত নেই, তো মানুষেরই একটা সংখ্যা চলে কী করে আমি বলে দেবো। হ্যাঁ। দেখুন, আমার দেশ বাড়ি একটা 60 বিঘে ফিশারি আছে, আজ থেকে না প্রায় 20 বছর চলছে, বুঝতে পেরেছেন? এটা সবাই জানে, সবাই জানে, এটা সবাই জানে। আর একটা, আমার বাড়ি ভাড়া ওঠে বাড়ি 22,000 টাকা। আমি একসময় চাকরি করতাম আইটিসিতে, ইন্ডিয়ান টোবাকোতে, ও একটা স্কুলে চাকরি করতো, ছেলেটা মানুষ করার জন্য ওটাকে ছেড়ে দিয়েছে। আর আমার আইটিসি যখন বাইরে পাঠালো, আমি তখন এখানে চলে এলাম, তখন ব্যবসায় ঢুকলাম। একটা সময় আমরা জমি মাটি ব্যবসা ট্যাবসা করেছি, বিভিন্ন কোম্পানিতেও কাজ করেছি। তারপর আস্তে আস্তে সরে এলাম, এসে জমি কারবার থেকে কিছু পুঁজি টুজি হলো, বাড়িঘর করলাম, বাড়িঘর করে তারপরে নিজেদের কিছু সয় সম্পত্তি করলাম। তখন পার্টি টাটিতে এত করতাম না। এই পার্টিতে আসার আগে যা হয়েছে আমাদের, তখন গাড়ি বাড়ি যা হয়েছে তখন, আমাদের এখন কিছু নেই, ওই যা আছে তাই। এবং আমার 22,000 টাকার মতো ঘর ভাড়া ওঠে। আমার ফিশারি পার ইয়ার একটা টাকা আছে, প্রায় 2.5 লাখ টাকার মতো আসে। আমি নিজে কনস্ট্রাকশনের ব্যবসা করি। ইতিমধ্যে আমার এখন 3-4টে বাড়ির কাজ চলছে। এটা আমার সিজনের কারবার, সিজনে, এটা অনলি সিজনের পর। অতএব আমাদের ওই রকম হাইফাই চলাচলের অভ্যাস নয় তো। মাস গেলে 15,000 টাকা হলে সংসার চলে যায়, আমরা সেইভাবে চলি। আমরা শুটবুট, টাইকোট আর কালো চশমা পরে কাউন্সিলর হয়েছে বলে ঘুরে বেড়াই না, আমাদের কাজ নয় এটা। আমাদের সাধারণ মানুষের সঙ্গে ঘোরা কাজ, সেটাই করি, সেটাই একদম আমরা এইভাবে চলি। আমরা যত মিডিয়া এসেছে আমাদের কাছে আমরা ফিরিয়ে দিই, কেন বলুন তো? আমরা প্রথমেই বলি আগে আমার ওয়ার্ডে যান, আপনি ভ্যান, রিক্সা, টোটো, চার দোকান যান। আর যাদের কথা বলছেন, যে লোকটা আপনাকে বলছে বা যারা এই কথাগুলো বলছে, তাদের কথাটা কি আমাদের পরপরই বলবেন, দেখবেন সিসি করবে, সিসি। এবং এটাও ঠিক, সোনারপুরে যখন রঞ্জিত দা যখন টাউন সভাপতি ছিল, সত্যি সংগঠনটা ভালো ছিল, অস্বীকার করা কিছু না, সাংগঠনিক দিকটা ভালো ছিল। ওই যে সংগঠনের দিকটা ভেঙে গেল, ওই যে কৃষ্ণদার সঙ্গে একটা জীবনবাবুর সঙ্গে রঞ্জিতদার একটা সেই যে ভেঙে গেল, তারপর তার টাউন সভাপতি হয়নি বা সংগঠন হয়নি, ওইভাবে চলছে।
বিশৃঙ্খলা চললো 1.5 বছর। সোনারপুরের কমিটি বা সংগঠন এখন কোন জায়গায় রয়েছে? এখন সোনারপুরের কোনো কমিটি নেই, সত্যি কথা। মানে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলররা চালায় তাদের সাংগঠনিক দিকটা, যারা যারা মাথা আছে ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক তাদের নিয়ে ওয়ার্ডগুলো চালায়। আর টাউন পুরো ভেঙে আছে। টাউনের প্রোগ্রাম দল থেকে যেমন এমএলএর মাধ্যমে নির্দেশ আছে সেইগুলো টাউন ভিত্তিক করতে হয়, সেইভাবে হয়। এখানে পরবর্তীতে আরো কিভাবে এগোনোর পরবর্তীতে আমরা এবার ভাবছি যে বুথ ভিত্তিক না, এবার পাড়া ভিত্তিক বসবো এবং যে কোনো ডেভেলপমেন্টের, যেমন লক্ষ্মী ভাণ্ডার, যেমন আপনার বৃদ্ধ ভাতা, আমাদের তো সব টোটাল লিস্ট আছে। আমরা এই লিস্ট ধরে ধরে মানুষগুলোকে ডাকবো, ডেকে তাদের সঙ্গে আলোচনা করব যে আপনি এটা পাচ্ছেন, সরকারের হয়ে বলবো যে এগুলো আমরা সারা বছর করব ভাবছি। তাহলে ওই মানুষগুলো তাড়াতাড়ি অন্যদিকে যাবে না বা অন্য লোকের কথা শুনে ডাইভার্ট হবে না। এটার জন্য আমরা এটা নতুনভাবে এটা করছি আর কি। আমরা এটা কালকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, এইগুলো আমরা পুজোর পর থেকে শুরু করব। এখন আর করবো না, এখন সব এইগুলো পুজোর পর থেকে শুরু করব, যে পুরো পাড়া ভিত্তিক। এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পেলো, যারা বৃদ্ধ ভাতা পেলো, এই ধরনের যারা প্রকল্পগুলো পেয়েছে, এদের এই লোকগুলোকে ফোন করে ডেকে নিয়ে এসে 50 জন 60 জন করে ডাকবো, ডেকে প্রতিনিয়ত আমরা মিটিং করব এবং তাদেরকে আমাদের সরকার সম্পর্কে সব বলবো যে সরকার থাকলে কী হবে, না থাকলে কী হবে, আপনি কি পাচ্ছেন, আগামী দিন কি পাবেন বা আগে কি পেতেন, এইগুলো নিয়ে আলোচনা করব এবং মানুষের সঙ্গে থেকে কাজ করব। যেমন কাজ করছিলাম, আমার ভোটের রেজাল্ট খারাপ হয়েছে বলে আমরা 1 ইঞ্চি ওখান থেকে সরবো না, আমরা একদম মানুষের হয়ে কাজ করব। রাজনীতি এরকম হয় আমার মনে হয়, আমার ছোট্ট অভিজ্ঞতায় বলে। আমি এই জায়গায় দায়িত্ব পাওয়ার পর থেকে আমার ইচ্ছা নেই কাউকে ছোট করা। আমরা ছোট হয়েছি, আমাদেরকে প্রচুর ছোট করা হয়েছে, কিন্তু আমরা ছোট হয়ে আমরা কাউকে করতে চাইনি। এই যে আপনি বলছিলেন না পুকুর ভরাট, আমরা আসার পরে প্রথম কাজ ছিল পুকুর ভরাট বন্ধ করেছি। প্রথম কাজ ছিল তোলাবাজি বন্ধ করা। এই ওয়ার্ডটাতে তখন খোলা মনে তোলাবাজি আমাদের ওয়ার্ডের লোক করতো না, সব বাইরের লোক এসে করে যেত, একদম স্টপ করে দিই। বাইরের ওয়ার্ডের লোক, টাউনের অমুক তমুক, আমি ওই আইনটিটিউসির নেতা, আমি অমুক নেতা, আমি ছাত্র নেতা, আমি ইত্যাদি। আমি আর কারোর নাম বলতে চাই না, কিন্তু এই ধরনের বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যারাইটিস তকমা দিয়ে চলে আসতো। এসে একটা 4-5 জনের লোক নিয়ে এখানকার 2-1 জন জড়িয়ে নিল, নিয়ে করে বেরিয়ে গেল, চোখের সামনে করছে, কিছু বলার নেই। যেই হয়ে যাচ্ছে, যেই প্রচারে আসছে বলে অজিত করেছে, কারণ এটা তো ঢাকা যাবে না, সেটা তো আমরা প্র্যাকটিক্যাল জানি না। অজিত করে যেত, অজিতের যদি এত দোষ থাকে তাহলে তো টিকিট পেতো না। দল টিকিট দেবে কেন? এত বদনাম আপনাকেই বলছে। শুনুন, একটাই কারণ আমি আপনাকে বলি, আমি না এই ওয়ার্ডটার পুরো পরিবর্তন ঘটিয়ে দিয়েছি। যারা পার্টি করবে, দলকে ভালোবেসে, তারাই একমাত্র সামনের সারিতে থাকবে, আদারওয়াইজ কাউকে থাকার দরকার নেই, পেছনে থাকবে। এখন এরা এতদিন ওইভাবে চলেছে, দল না করে সামনের সারি, তাদের তো খারাপ লাগবে। দল করবো না, সামনের সারি থাকবো, হবে না। আমরা এখন করতে দিই না। এবং ফ্রেশ আমাদের সঙ্গে যারা ঘোরে দেখবেন বুথ ভিত্তিক, প্রত্যেকে কেউ না কেউ পেশার সঙ্গে জড়িত, কেউ বলতে পারবে না অজিতদা আমার ওখানে পাঠিয়েছে বাড়িটা। দেখুন, আমার কাছে যদি কেউ বাড়ি করতে বলে যে দাদা উপরে একটা ঘর করো, আমি বলে করে নিই। আপনার বাড়ির আশেপাশে কমপ্লেন করলে কিন্তু তখন বন্ধ হয়ে যাবে, দায়িত্বটা আপনার। আপনি এলাকার লোক, আমি কখনো বলবো না যে আপনি ঘরটা করবেন না। আপনি পরে গিয়ে পৌরসভায় গিয়ে আপনি ওটাকে অ্যাড করবেন। পরে কেন? আগে তো করা উচিত। দেখুন, অনেক সময় হয় অনেকে পারে না, সময় সাপেক্ষ ব্যাপার হয়। আবার আমরা হয়তো বলছি, সে করছে না, সে করে নিল ওইভাবে। আমি বলছি বলে যে করবে বা করবে না এমন কথা না, অজান্তে তো অনেক হয়ে যাচ্ছে, আমরা দেখিও না। আমার কাজ সেটা নয় তো। আমি এলাকার ভোট সংগ্রহ করতে এসেছি, আমি কখনো ওইসব কাজ করতে আসিনি। এটা ভালো চোখে দেয় না মানুষ, আমার এটা কাজ নয়, আমি করি না। আমাকে অনেক লোক বলে টলে, আমি ওসব করি টলে। এবং অনেক নেতামন্ত্রীরাও অনেকে ফোন করে বলে যে আমার ওই আত্মীয় আছে, আমাদের এখানে অনেকগুলো ভালো ডিপার্টমেন্টে চাকরি করে, ভালো ডিপার্টমেন্টের অফিসারও আছে, আমার সঙ্গে খুব ভালো হৃদ্যতা। কিন্তু আমি কারো কাছে বেনিফিট নিতেও যাই না, আর কারো কাছে ওই হাত পায়ে ধরে ফটো তুলতেও যাই না। আমার স্টেজে ওটা অভ্যাস নয়, আমার এইসব থেকে দূরে থাকি, জানেন তো। আমার এটা নেশা, এটা সবাই জানে, আমি একটু দূরে থাকি একেবারে মানুষের সাথে। একদম আমি এটা চাই। আর আপনার কাছে একবার লাস্ট কথাটা বলি, সত্যি তাই, কিন্তু এটা বাস্তব একেবারে। জীবনবাবু অ্যাজ এ শিক্ষিত মানুষ ঠিক আছে, আমি সেদিন ওই যে আপনাদের ওই কমেন্টসগুলো দেখে আমি বলছি সেই ব্যাপারে, স্যার কিন্তু নো ডাউট ভালো মানুষ। আবারও বলছি, আমার এই রাজনৈতিক জায়গায় আসার ওনার অবদান অপরিসীম, অস্বীকার করবো না, সেটা আমরা যতদিন বেঁচে থাকবো। কিন্তু যদি বলেন এখন কেন যোগাযোগ করেন না, এখন যোগাযোগ করি না এই কারণে, যাদের জন্যে জীবনবাবুর হেনস্থা এবং সঙ্গে সঙ্গে আমাদের হেনস্থা,
যারা জীবনবাবুকে অপদস্থ করেছে প্রতি মুহূর্তে এবং রাজনৈতিক জায়গা থেকে একেবারে অপদস্থ মানে চরম অপদস্থ প্রতি মুহূর্তে দীর্ঘদিন ধরে, জীবনবাবু যদি তাদের কাছে গিয়ে মেশে, আমি পারবো? তারা কি বিরোধী দল না আপনাদের দল? আমাদের দলেরই, আমাদের যেটা আগে ছিল, এদিকে একটা গ্রুপ এদিকে একটা গ্রুপ, সেই গ্রুপের কথা বলছি। আমরা যাব, আমরা যেতে পারি। যে লোকটা আমার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, যে লোকটা আমার কাজ ভাঙছে, আমি বাড়িতে ভিডিওতে দেখতে পাচ্ছি লোক দিয়ে কাজ ভাঙাচ্ছে, যে লোকটা ওই ব্রিজের মুখে প্রাইমারি স্কুলে অপু গাঙ্গুলির বাড়ি থেকে আমি মিটিং করে বাড়ি আসছি, তুলে নিয়ে গিয়ে ওখানে হেনস্থা, এগুলো তো আমরা ভুলিনি। অরাজনৈতিক ব্যাপার, মূল বক্তব্য যে তুমি রাজনীতি করো না, বসো। ওদের উদ্দেশ্য ছিল এটাই, অজিতকে বসিয়ে দাও, এই ওয়ার্ড রসাতাল করে দেবো, আমাদের মতো আমরা চালাবো। বসাতে পারি না, আমরা কিন্তু পিছুপা হয়নি। মার পিঠ দাঙ্গা, দেখুন আমার তো কোনো উদ্দেশ্য ছিল না, কার সঙ্গে আমার শত্রুতা ছিল না। কিন্তু আমি এখানে যুব প্রেসিডেন্ট ছিলাম, ইচ্ছাকৃতভাবে যুব প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো এবং যুব প্রেসিডেন্ট আসার পরে এই ওয়ার্ডের একটু সমন্বয় ঘটিয়েছিলাম। এটা জানে সবাই যে সবকে এক করা, কিন্তু এই জিনিসগুলো ঘটেছে। এবার স্যার যেটা করেছে, এই জিনিসটাকে আমরা কোনো মতে মেনে নিতে পারিনি। আমি স্যারের ত্রুটি ধরছি না, উনি বিদ্বান ব্যক্তি, কিন্তু উনি যে পলিটিক্যাল জায়গাটা করেছেন, এই জায়গাটা কিন্তু আমার এই জায়গাটার জন্য ওনার সঙ্গে কানেক্টটা নেই দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে যোগাযোগ নেই আমার। হ্যাঁ, এবং উনিও পারেন না, আমিও চাই না, আমার ওনার করার প্রয়োজন নেই, আমার করা দরকার, কিন্তু আমি করি না ওই কারণে। কারণ যাদের জন্য লড়াই, এবং আমি ব্যক্তিগতভাবে ওই টিমটাকে এনার সঙ্গে বসিয়ে বাড়িতে 2-3বার বসিয়েছি, কিন্তু সেখানেও মেলেনি। আমার বক্তব্য যে জানা, যে প্রশাসক এমএলএ ম্যাডাম, এখন লাভলি ম্যাডাম, উনি প্রশাসক এখন, তো আমাকে তো থাকতেই হবে তার সঙ্গে, এবং ওনার কাজকর্মও ভালো, উনি আমাদের যথেষ্ট সম্মান দেন, যথেষ্ট আমাদের সামনে রেখে দায়িত্ব রেখে কাজ করেন। 10 নম্বর ওয়ার্ডে কী হবে সেটা এই উন্নয়ন কমিটির উপর যাচ্ছে। আমাদের অশোকদা আছে, আমাদের সঞ্জীব চ্যাটার্জি আছে, এবং আমার এখানে ভোটে যারা বিরোধিতা করেছিল আমাদের পৌরসভা ভোটে, তাদেরকে মূল চেয়ারটা আমি দিই, আমি ওখানে বসি, তাদেরকে আগে ডেকেছি, ডেকে এখানে বসিয়েছি। আমার যারা বিরোধিতা করেছিল তাদেরকে আগে ডেকেছি, ওই 4-5 জন বাদে 4-5 জনকেও ডেকেছিলাম, তাদের এখনও উন্নয়ন কমিটিতে রেখে দিয়েছি, কিন্তু কোনো মিটিংয়ে আসবে না, মনের মাথায় বসে সমালোচনা করবে, বুঝতেছেন? যারা বলছে তাদেরকে বলবেন, এখনও আপনার উন্নয়ন কমিটিতে নাম আছে, তো চেয়ারম্যান কাউকে শুনে দেখবেন, উন্নয়ন কমিটির নাম আছে, ওনারা জানেন, ওনারা ছিলেন, ওনাদের দেখে কাজ করেছে, কিন্তু আসেন। হ্যাঁ, তাই বলছে, একটা শেষ কথা বলে নিই। সেদিনকার ওই দেখছিলাম জীবনবাবুর প্রবলেমটা কী জানেন তো, আমার মনে হয় যতটুকু স্যার কিন্তু এই ধরনের বক্তব্য রাখার নয়, বক্তব্য রাখানো হচ্ছে তাকে দিয়ে, এটা যেই করুক রাখানো হচ্ছে। স্যার কিন্তু এত কারা বক্তব্য রাখাচ্ছে? হতে পারে কোনো একটা গ্রুপ, হতে পারে না। জীবনবাবু যে কথাগুলো বলছে ওগুলো জীবনবাবুর কথা নয়, আমরা দীর্ঘদিন তার সঙ্গে মিশেছি। হতে পারে না ম্যাডাম, এটা হতে পারে না। এটা হয় কখনো যাকে দিয়ে অবদস্ত জীবনবাবু রাজনৈতিক এই জায়গাটা কেন, এই জায়গাটার কারণ তারাই তো, আমরা তো নিজে প্রত্যক্ষ, কৃষ্ণদা, আমরা বাবলাদা, আমরা তো জানি। ওনাকে দিয়ে কেউ বলাচ্ছে না নিশ্চয়ই, নাহলে উনি ওই কথা বলবেন কেন? আমি স্পষ্ট বলতে ভালোবাসি তাই বলছে, নইলে জীবনবাবু কখনো বলবে না। জীবনবাবু বললে বিগত দিনের একটা দিনের কথাও যদি মনে করে, তাহলে ওই কথাটা ভুলে যাবে। এই যে বলেছেন না যে অদক্ষ রাজনৈতিক নেতারা এবার ভোট পরিচালনা, না, কৃষ্ণপদ মণ্ডল তো অদক্ষ নয়, আনোয়ার হোসেন তো অদক্ষ নয়, শিবু ঘোষ তো অদক্ষ নয়, মাধব, এগুলোই তো জীবনবাবুর সব পরিচালনা করতে। কেউ অদক্ষ, সবই তো দক্ষ মানুষ এসে গেছে। হ্যাঁ, নতুন প্রজন্মকেও আনতে হবে। উনি পুরনোদের সঙ্গে নতুনকে ওরকম তুলেছে, নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে করেছে। আগে 10 জন পরিচালনা করতে, এখন 20 জন পরিচালনা করছে, তাই নতুন কিছু লোক এলো। তো এইটাকে নতুন বলবো। একটা কথা বলেছেন, আপনি ওনার কথাই বলছেন, তো উনি এমন আরেকটা কথা বলেছেন যে 75% কর্মীকে ঘরে ঢুকিয়ে দেওয়া। একদম 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 মেনে নিতে পারলাম না। 75% উনি সব জানেন, 75% উনি কিন্তু আমাদের জন্য লড়েছেন, উনি আমাদের জন্য লড়েছেন। আর যারা ওনার হয়ে কথা বলছে তাদের জন্য কিন্তু লড়েনি উনি, তাহলে কেন যে বলছে এর কোনো উত্তর নেই আমাদের কাছে। ওনার এই দ্বন্দ্ব, ওনার ঝগড়া ঝাঁটি অশান্তি সবই তো আমাদের জন্য ছিল, তাহলে আমরা তো গেম করেছি। এই এমএলএ এসেও তো জীবনবাবুর লোকগুলোকেই তুলে নিল, জীবনবাবুর লোকগুলোকেই ভেবেছে পলিটিক্যাল লোক, তাই জীবনবাবুর লোকগুলোকে প্রাধান্য দিয়েছে। তাহলে আজকে কেন উনি বিরোধিতা করছেন? আরও তো সহযোগিতা করা। হ্যাঁ, এবং 75% লোক যে বসে আছে, আমি আপনাকে বলি, কর্মী চেনা ভুল হলে যা হয়,
কোথায় 75-70 লোক? কারা 75-70 লোক? কর্মী চেনা কে আমাদের কার ওয়ার্ড। ভুল হচ্ছে? হ্যাঁ, কর্মী চিনতে কার ভুল হচ্ছে? এখন কেউ যদি মনে করুন এখন হঠাৎ গিয়ে সমর্থক বলে আমি কর্মীর নেতা, জীবনবাবুকে বলে, উনি যদি ভেবে নেন উনি একটা দলের নেতা ওই এলাকার, তা তো ভুল না? এটা তো তাই হচ্ছে। কে, কারা 75-70 লোক কারা ভোট করেছে? কারা ভোট করেছে? এরকমও হয়েছে আমাদের ওয়ার্ডে। একটা উদাহরণ দিই, বিধানসভা ভোট হচ্ছে, ফ্ল্যাগ মারার লোক নেই, পেস্টুল মারার লোক নেই, দেয়াল লেখার লোক নেই, স্লিপ দেওয়ার লোক নেই, আমরাই সব করছি। তখন একটা বিরোধিতা চলছে, তো আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। নতুন এমএলএ এলো, তার সঙ্গে মেলামেশানোর সুযোগ দিচ্ছে না আমাদের নামে বদনাম দুর্নাম চালিয়েই যাচ্ছে। এমএলএও কত ভেবে নিল যে বোধহয় এরা বোধহয় বিজেপি সমর্থক, কিন্তু দেয়াল লিখছি আমরা, মিটিং মিছিল করছি আমরা, ওরা মাঝে একটা মিটিং মিছিল করে দিচ্ছে। এটাও সেই গ্রুপেরই লোক। হ্যাঁ, গ্রুপের লোক। এবং তারা করলো, আর ভোটের রেজাল্ট যখন হাই হয়ে গেল তখন বলছে আমরা জিতিয়ে নিয়ে এসেছি। আরে ভাই, তোমার ভূমিকা কি? লোক কি মুখ দেখে ভোট দিয়ে দেয়? হ্যাঁ, করোনা পিরিয়ডে মানে রাস্তায় দাঁড়িয়ে কাজ করে থাকে তো অজিত করেছে একমাত্র এই ওয়ার্ডে। আপনি যাকে শুনবেন সে বলবে কেউ ছিল না, একমাত্র আমরা ছিলাম 5-6 জন, একমাত্র আমরা ছিলাম। হ্যাঁ, সবাই দিয়েছে, চাল ডাল এটা ওটা দিয়েছে, ঘরে বসে দিয়েছে, বাড়ি গিয়ে সাবান জলে চান করেছে। আর এমনও হয়েছে আমার সামনে একে দিনে 3টে পেশেন্ট মারা গেছে। 3টে পেশেন্টকে এসডিওকে দিয়ে ফোন করে, চেয়ারম্যানকে দিয়ে ফোন করে আমরা কিন্তু অ্যাম্বুলেন্স এলে রাত্রিবেলা ওই শীতের সময় পাঠিয়েছি। সে ভয়ঙ্কর চিত্র, আমার সামনে বহু লোক মারা গেছে, এই আমি দেখেছি। ওই জন্যই বলছি, জীবনবাবু যেটা বলেছে 75% ওটা ভুল ভাল বলেছে, যা ওটা ঠিক না, ওটা একান্ত মত না, ওটা একদম ঠিক না। সবাই কাজ করেছে। আনোয়ারদা এত ভোটে জিতলো কেন? আনোয়ারদার ওখানে যদি 75% লোক যদি কাজ না করে, আনোয়ারদা এত জিতলো কেন? পঞ্চায়েতগুলো জিতলো কেন? আচ্ছা, জীবনবাবুর সময় যখন 19 সালে ভোট হয়েছিল তখন কি এই 10 নম্বর ওয়ার্ড জিতেছিল নাকি? 11 নম্বর জিতেছিল নাকি? 12 নম্বরে 122 ভোটে জিত, 13 নম্বরের 300 কত ভোটে জিত, এরকম রেজাল্ট হয়েছিল কেন? তখন কি 75% লোক তো ছিল তো। উন্নয়নের নিরিখে প্রাক্তন বিধায়ককেও দেখেছেন, বর্তমান বিধায়ককেও দেখছেন, তাকে এগিয়ে রাখবেন। দেখুন, সার্বিক দিক দিয়ে যদি ভাবি তাহলে কিন্তু জীবনবাবু কিছু কিছু জায়গায় দুর্বলতা ছিল, যদিও উনি 10 বছর সাংগঠনিক দুর্বলতা। আর বর্তমান বিধায়কের সবে 3 বছর কাজ। একদম একদম। দেখুন, জীবনবাবুর সঙ্গে 7 বছর ছিলাম, উনি যেখানে যেতেন আমি যেতাম, আমাকে নিয়ে যেত, ওনার একদম ঘরের লোক হিসাবে ছিলাম, সবাই জানে এটা। মানে বাড়ির বাজার করা থেকে শুরু করে ওনার সঙ্গী আর কি, একদম, যেহেতু তাকে বিশ্বাস করতে ব্যাপক আমি ছিলাম। তাহলে আমি তো দেখেছি কোন নেতা কীভাবে ব্যবহার করেছেন ওনাকে, কোন নেতা কীভাবে কাজ করে নিয়েছেন, আমার তো সব জানা আছে না, আমি তো কাউকে বলতে পারতাম না, এগুলো আমি দেখেছি। তা আমার বক্তব্য হচ্ছে, দুটো বিধায়কের প্রত্যেক বিধায়ক সময় অনুযায়ী তার অনুযায়ী সে কাজ করেছে, বুঝতে পেরেছেন? জীবনবাবুর সময় পলিটিক্যাল যে রূপটা ছিল সে জায়গায় উনি ভালো কাজ করেছেন এবং যতটা পেরেছেন উনি করেছেন। ভালো মন্দ যাই বলি ওনার সামর্থ্য মতো উনি করেছেন এবং দলের যারা নেতৃত্ব ছিল তখন করেছেন। কিন্তু এই এমএলএ যখন এলো তখন তো ভয়ঙ্কর রূপ, এখানে ভয়ঙ্কর রূপ। তাই জন্যে এই এমএলএকে সবসময় স্যালুট জানাই যে এইরকম একটা রূপ আপনি পরিবর্তন করতে পেরেছেন এবং আগামী দিন এই জায়গাটা থেকে যদি আপনি করতে পারেন তাহলে জানবেন সোনারপুর পরিবর্তন হবে, সোনারপুর আরও ভালো রেজাল্ট দেবে, সাংগঠনিক জায়গাটা শক্তিশালী হবে এবং আমরা সবসময় আপনার পাশে আছি। এই এমএলএকে আমরা বার্তা দেবো, কারণ এমএলএ এবং এমপিও যেমন আমি দেখলাম তো দুটো মিটিং করে, সত্যি ভালো মানুষ। এমপি রাজনীতি ছাড়া কিছু বোঝে না, পলিটিক্যাল জায়গাটা ওনার সবার আগে। উনি তো বলছেন যুব প্রেসিডেন্ট কোথায়, মাদার প্রেসিডেন্ট কোথায়, অবাক হয়ে যাচ্ছেন উনি শুনে। উনি তো জানেন না যে সোনারপুরের কেন এই সমস্যা, এর উত্তর কে দেবে? উত্তর দেবে তৎকালীন লোক, এই এমএলএ দেবে না। এই এমএলএ অনেকবার চেষ্টা করেছে কমিটি করানো, জীবনবাবুও করেছিল, জীবনবাবু অনেকবার এখানে সভাপতি করে কমিটি করানোর চেষ্টা করেছিল, দল করেনি, কোনো কারণে হয়নি। এ গ্রুপ গিয়ে বলছে করতে হবে না, ও গ্রুপ গিয়ে বলছে করো, ব্যক্তিগত এই জিনিসগুলো হয়েছে। তাই আপনি যে প্রশ্নটা করলেন উত্তরটা একটাই, তৎকালীন সময়ে উনি 11 সালে এলেন, তখন দল সবে প্রথম এলো, তখন ভালো মন্দ বিচার্য বিষয় কিছু ছিল না। আমাদের এমএলএ দল চলে এলো এই দলে, সবাই তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূল কংগ্রেসের জোয়ার। ইনি যখন এলেন একটার পর একটা আপনারা জানেন সব দলের কী পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিয়ে উনি যেভাবে সত্যি সোনারপুরের মতো জায়গায় শান্তপ্রিয়ভাবে রাজনীতি হচ্ছে। আমি তো কথা বলবো না, যাদের কথা বলছি এরা আমাদেরও এখন ডিস্টার্ব করে না, এখন করে না, এখন আমাদের সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু যারা এই কথাটা বলছে পুকুর ভরা মদের ঠেক, এটা তো ফালতু, এসব মানে বাঁধানো কথাবার্তা, বদনাম করা কথাবার্তা, একদমই বলছি এগুলো মিথ্যা, প্রমাণ দেখাতে পারবে না। আমি বরং প্রমাণ দেখিয়ে দেবো, ওর আগে খাচ্ছে। ধন্যবাদ।
একেবারেই আমরা কথা বলে নিলাম অদিত সরকার মহাশয়ের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে যেই জায়গাগুলোতে খামতি ছিল সেইগুলোকে পুনরুদ্ধার করে পরবর্তী নির্বাচনে আরও ভালো ফল করার কথাই তারা ভাবছেন বা সেই দিকেও নজর রাখবেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।